দৃষ্টিনন্দন এই মন্দিরটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়া গ্রাম। আমরা যে সময়টিতে মন্দিরে এসেছিলাম সেই সময়টিতে মন্দির প্রাঙ্গণে লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছিল। সুসজ্জিত আসরে বসে কীর্তন উপভোগ করছিলেন মন্দিরে আগত সনাতনীরা। মধ্য রামচন্দ্রপুরের শান্ত পরিবেশে নির্মাণাধীন মন্দিরটির মনোরম পরিবেশ আপনার হৃদয়ে প্রশান্তি আনতে বাধ্য করবে। এখনও এই মন্দিরটির 50%-এরও বেশি কাজ বাকি রয়েছে। নির্মাণাধীন মন্দিরটিতে ছোট ছোট অনেকগুলো কক্ষ রয়েছে। নির্মাণ কাজ সম্পন্ন হবার পর এর প্রতিটি কক্ষে প্রতিমা স্থাপন করা হবে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হলো আদিযোগী শিব মূর্তি। বলা হচ্ছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ এবং বাংলাদেশের সর্ববৃহৎ শিব মূর্তি, যা ভারতে স্থাপিত আদিযোগী শিব মূর্তির আদলে নির্মিত। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ অনুযায়ী নিরাকার ব্রহ্মেরই একটি গুণবাচক নাম হলো শিব। দৃষ্টিনন্দন মন্দিরটির কেন্দ্রীয় কালী মন্দিরে ওঠার সিঁড়িতে রয়েছে গঙ্গা যমুনা নামক জলধারা। মন্দিরের এক প্রান্তে রেলিংয়ের মাধ্যমে নির্মাণ করা হয়েছে কফি শপ এবং তার নিচেই রয়েছে সুইমিং পুল। স্ক্রিনে এখন যে গাব গাছটি দেখছেন, বলা হচ্ছে এটির বয়স আনুমানিক 350 বছর। লীলা কীর্তন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে জাঁকজমক মেলা। দোকানিরা হরেক রকম পসরা নিয়ে এসেছে এই মেলায়। বত্রিশ প্রহরব্যাপী লীলা কীর্তন শেষ হবার ফলে মন্দিরের সামনে মহাপ্রভুর ভোগ উপলক্ষে ভজন কীর্তন চলছিল এই সময়। মন্দিরের এক কোণে প্রসাদ তৈরির জন্য সবজি কাটতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মহিলারা। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়। এখানে প্রসাদ গ্রহণের পরে হাত ধোবার জন্য রয়েছে বেসিনের ব্যবস্থা। এবারই প্রথম মহাসমারোহে মেলা বসেছে মন্দিরটিতে। লাখো দর্শনার্থীর আগমনে মুখরিত হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। মন্দিরে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মন্দিরটির প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। কিছুক্ষণের মধ্যে আমরা তার কাছেই মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারব। আসলে আমরা যেহেতু সনাতন হিন্দু ধর্মের লোক, আমাদের সবারই স্বপ্ন সুন্দর একটা মন্দির করা। তো আমার বাবা যখন আজকে থেকে 20 বছর আগে আমার বাবার স্বপ্ন ছিল সে সবসময় একটা এই মন্দিরটাকে অনেককে উন্নতি করবে, কিন্তু আমাদের সেই সামর্থ্য নাই বিধেই আমরা তখন করতে পারিনি। আমরা এমন বর্ণের জন্মগ্রহণ করেছি, আমার কাছে যখন যদি 1000 ইট চাইতো বা 100 ইটের টাকা চাইতো আমি তাও দিতে পারতাম। কিন্তু ভগবানের সেই নীলা খেলা, আমি গ্রাম থেকে 15 বছর আগে গ্রাম থেকে চলে যাই, গিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করি। তখন এমন একটা সময় চিন্তা হলো যে আমি কিছু টাকা ইনকাম করছি, এই টাকাটা আমি কী করব? যদি আমি বিলাসবহুল বাড়ি গাড়ি করি, ঘর বাড়ি করি, এটা রেখে চলে যেতে হবে, তখন আমি কি করব? হঠাৎ করে আমার মাথায় আসলো যে সনাতনীদের জন্য আমাকে একটা কিছু করতে হবে, যেটা নিঃস্বার্থভাবে একটা প্রতিষ্ঠান হতে পারে। সেই সুবাদে আমার স্বপ্ন এখানে আমাদের গ্রামের যে ছেলেগুলো ছিল তাদের মাধ্যমে আমি 35,000 টাকা দিয়ে কাজ শুরু করি। প্রথম আস্তে 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 দেখি ফান্ড কোথা থেকে কেউ দিচ্ছে না, আমাকে কেউ বলতে পারবে না হরিদাস বাবুকে 10 টাকা দেওয়া হয়েছে, কিন্তু ভগবান উনি স্বয়ং আমাকে দিয়ে ওই মন্দিরটা করাচ্ছে। টাকা কোথা থেকে আসতেছে, কীভাবে আসতেছে এটা আমি জানি না। আসলে যেহেতু স্বপ্নের যে কোনো একটা জিনিস অনেক বড় স্বপ্ন, আমার লোভ অনেক বড় লোভটা কি আমি সকল সনাতনীদের সেবা করতে চাই, এটা আমার লোভ, এটা আমার স্বপ্ন। এবং ফিউচার আমি যখন মারা যাব তখন এই কলিযুগের দিক নির্দেশনা হিসাবে এই মন্দিরটি যেন একটা ইতিহাসের কালে সাক্ষী হিসেবে দাঁড়াবে। এই মন্দির আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের একটা জাতিগত একটা ভেদাভেদ অনেক বড় একটা প্রকার আকার ধারণ করে।
এই আকার ধারণ করলে তখন এই মন্দিরটা চালানোর মতো কোনো ব্যক্তি পাশে দাঁড়াবে না। যদিও দাঁড়ায়, তারা একটা অর্থে লেনদেন শুরু করবে, তারা একটা ব্যবসা শুরু করবে। ঠিক আমি যখন থাকবো না, তখন এই মন্দিরটা কেউই আর চালাতে পারবে না। ঠিক তেমনই এই মন্দিরটাকে কিভাবে চালাতে পারি, আমি মারা গেলেও যেন মন্দিরটা চলে, এই জন্য আমি একটা ফেডারেশন খুলছি, আমি একটা ফাউন্ডেশন খুলছি। এই ফাউন্ডেশনের নাম চয়েস টু সেন্স অফ হিন্দু। এই হিন্দুর মাধ্যমে যারা সদস্য হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন জমি জমা আছে, জমি বিক্রি হচ্ছে না, কি বিদেশ চলে যাবে, 5 লাখ 10 লাখ টাকা দরকার হয়। আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা টাকা ধার নিতে পারে। ধার নিয়ে এককালীন 2 বছর বা 1 বছরের মেয়াদকালীন আমরা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবো সত্যিকার অর্থে সে বিদেশ যাচ্ছে কিনা। হঠাৎ করে আপনার বোনের বিয়ে হচ্ছে, জমি আছে, সস্তা দাম বলতেছে, সুবিধা মতো জমি বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেবে, আমি টাকা ইনভেস্ট করব বা আমি টাকা ধার দেবো। এইভাবে আমার সংগঠনের একটা নিয়মকানুন থাকবে, যাতে আমার হিন্দু ভাইরা হিন্দু সম্বন্ধে তারা ব্যাপক জ্ঞান থাকে। এই জন্যে আমি গুরুকুল চালু করছি। এই গুরুকুল হিসেবে আমি সকল সনাতনীদের একটা শিক্ষার ব্যবস্থা আমি নিয়েছি হাতে। বৃদ্ধাশ্রমটা হচ্ছে একটা মন্দিরের ভেতরে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে, এই বৃদ্ধাশ্রমের যখন যারা বৃদ্ধ বয়সে থাকবে, সারাদিন সেই মন্দির দিকে তাকায় রাখতে পারবে এবং সকল দেবতা তাদের পাহারা দিয়ে রাখবে, এই সমস্ত আমার মা বোনদেরকে, এই বাবাদেরকে। এটাই আমার আশা যে মন্দিরের ভিতরে আমি বৃদ্ধাশ্রম করে তাদের সেবা করেই যেন যেতে পারে। এখানে আবাসিক হচ্ছে এই কারণেই আমার অনেক ভক্তবৃন্দ আছে, মিনিমাম 2-4-10 লাখ আমার ভক্তবৃন্দ আছে। তারা যদি মন্দিরে আসে, হঠাৎ করে ছেলের ঠিক আছে, তারা কই থাকবে? আমার মন্দিরে হিন্দুরাই থাকবে। এই জন্য একটা আবাসিক বিল্ডিং থাকবে। এই আবাসিকে মাত্র 101 টাকা দিয়ে 3 দিন থাকতে পারবে। খাওয়া দাওয়া পোশাক আশাক সব আমার। এই 101 টাকা নেওয়ার উদ্দেশ্য, উনি যখন চলে যাবে কাপড় চোপড় ওয়াশ করতে হবে, রুমটা পরিষ্কার করতে হবে, এই খরচ বাবদে 101 টাকা। তবে খাওয়ার বাবদ আমরা কোনো টাকা নেব না। মনকে ভরিয়ে তুলতে আপনিও আসতে পারেন চমৎকার এই মন্দিরটিতে।